ডক্টর ইউনূসকে ডক্টরেট ডিগ্রি দিল পিকিং বিশ্ববিদ্যালয়। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত নতুন বাংলাদেশ করার আহ্বান প্রধান উপদেষ্টা। পরিবারের সাথে ঈদ করতে আজও বাড়ি ফিরছে রাজধানীবাসী। ট্রেনে নেই শিডিউল বিপর্যয়, যানজট মুক্ত সড়ক। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। রাজধানীর নিরাপত্তায় কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। এবং ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে 1000-এর বেশি মানুষের মৃত্যু, আহত কয়েক হাজার, বাড়তে পারে প্রাণহানি। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। 4 দিনের সফর শেষে চীন থেকে দেশের পথে রওনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে সকালে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন তিনি। এ সময় ডক্টর ইউনূস বলেন, তরুণদের লক্ষ্য নতুন বাংলাদেশ করা। নতুন এই বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত। চাকরির ওপর নির্ভর না করে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Purpose of education is to enable to go out and bring that all creative capacity to change the world. And universities and educational institution is not only a place to learn what happened, also imagine. Imagination is the greatest power on earth. If you imagine, it will happen. If you don't imagine, it will never happen. পরিবারের সাথে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন মানুষ। তুলনামূলক নিরাপদ ও আরামদায়ক হয় অনেকেই বাড়ি ফিরছেন ট্রেনে করে। তবে কমলাপুর রেল স্টেশনে নেই যাত্রীদের সেই চিরচেনা ভিড় ও ভোগান্তি। যাত্রীদের মধ্যে নেই কোনো উদ্বেগ। দীর্ঘ ছুটিতে বাড়ি ফেরার আনন্দই তাদের কাছে মুখ্য। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। যাত্রীদের স্বস্তি এবং অতিরিক্ত চাপ সামাল দিতে স্টেশনের গেটে 30 স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে প্ল্যাটফর্মে প্রবেশ করছে যাত্রীরা। টিকিট যার ভ্রমণ তার এই স্লোগানে এবার যাত্রীদের স্বস্তির বিষয়টি নিশ্চিত করছেন কর্তৃপক্ষ। নিরবিচ্ছিন্ন যাত্রা এবার ভোগান্তি না থাকায় খুশি বাড়ি ফেরা মানুষেরা। ট্রেন যাত্রা অনেকটাই স্বস্তির। এখানে কোনো কোনো হ্যাসেল নাই, রাস্তা যানজট নাই, জ্যাম নাই, ধুলাবালি নাই। আর যেহেতু রোজার দিন, একটু স্বস্তিতে ঈদ যাত্রাকে বেছে নিতেই ট্রেন যাত্রা। অনলাইনে কেটে ফেলেছে, তো সেজন্য এখনো পর্যন্ত সমস্যা হয় নাই। আমি 10 দিন আগে থেকে টিকিটটা কেটে ফেলেছি। এমনি নর্মালি এখন টিকিট কাটতে গেলে অনেকটা ভোগান্তি হচ্ছে। ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তির মাত্রা আরো বাড়াচ্ছে বলে জানালেন যাত্রীরা। টিকিট পেতে কোনো প্রবলেম হয়নি, অনলাইন বেসড, এটা ভালো হয়েছে। আর আমাদের রুটটাতে আসলে ট্রেনটাই সবথেকে বেশি প্রেফার করা হয়। ট্রেনের অ্যাভেলেবিলিটিও বেশি, দ্যাটস ওয়াই ট্রেন। ঢাকা শহর থেকে প্রায় আমি পার্সোনালি 2 বছর পরে যাচ্ছি, কারণ একদম পরীক্ষার মাঝে, তো এটা অন্যরকমই অনুভূতি। মানে প্রায় 2 বছর পরে যাওয়া হচ্ছে ঈদের সময়, মজাই, খুবই ভালো লাগছে। গত কয়েকদিন যাবৎ টিকিট ছাড়া প্ল্যাটফর্মে ঢোকার উপর যেই প্রতিবন্ধকতা ছিল তা অনেকাংশেই শিথিল করা হয়েছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। আজ জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। এ সময় শাহজাহান মিয়া বলেন, জাতীয় ঈদগাহে একসাথে প্রায় 35,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন এবং এর জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। জাতীয় ঈদগাহে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। সেখানে নামাজ আদায় করবেন প্রেসিডেন্ট, উপদেষ্টা পরিষদের সদস্য এবং কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জরুরি স্বাস্থ্য সেবার জন্য মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। নামাজ আদায় করতে পারবেন সেরকম প্রস্তুতি আমাদের আছে। ভিভিআইপি গ্যালারিতে 250 জনের মতো নামাজ আদায় করতে পারবেন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন থাকবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবছর। তারপরও
যদি হয় সেক্ষেত্রে আমরা বাইতুল মোকাররমে জাতীয় মসজিদে সেখানে সকাল 9টায় আমরা ব্যবস্থা রেখেছি। এদিকে ঈদকে ঘিরে অপতৎপরতা রুখে দিতে ডিবি পুলিশ প্রস্তুত রয়েছে। বাস, ট্রেন এবং লঞ্চ টার্মিনালে কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য আগের যে কোনো সময়ের চেয়ে নজরদারি বাড়ানো হয়েছে, এমনটা জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। সকালে ঈদ উল ফিতর উপলক্ষে ডিএমপির মিডিয়া সেন্টারে নিরাপত্তা সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। কমিশনার জানান, ঈদকে ঘিরে রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের 667টি টহল টিম এবং 71টি চেকপোস্ট বসানো হয়েছে। এবার দেশের বাইরের খবর। মিয়ানমারে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে। এই ঘটনায় আহত হয়েছে আরও কয়েক হাজার মানুষ। শুক্রবার মধ্য মিয়ানমারের সাগাইং শহরের উত্তর পশ্চিমে আঘাত হানে 7.7 মাত্রার ভূমিকম্পে। এতে দেশটির বড় অংশ জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিন প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমার, থাইল্যান্ড সহ দক্ষিণ পশ্চিম চীন, ভারত, ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়াও। কম্পন অনুভূত হয় বাংলাদেশেও। মার্কিন সংবাদ মাধ্যম CNN বলছে, ভূমিকম্প নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে USGS। সংস্থাটির ওয়েবসাইটের ইন্টারেক্টিভ ম্যাপে দেখা গেছে 7.7 মাত্রার কম্পনের পর মিয়ানমারে অন্তত 14টি আফটার শক আঘাত এনেছে। সংস্থাটি আরও জানিয়েছে, মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে। দর্শক, ভূমিকম্পের আর খবর নেই। মুহূর্তে থাইল্যান্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মাজিদুল নয়ন। নয়ন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। নয়ন, প্রথমে জানতে চাইব, ভূমিকম্পের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন? আমি ধন্যবাদ আপনাকে। আমি অবস্থান করছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। সত্যি বলতে যে আমি হয়তো আপনাকে, যেহেতু একই সঙ্গে মানে মিয়ানমার থেকে ভূমিকম্পটা উৎপত্তি এবং ব্যাংককে একটা বড় ধরনের আপনার এটা আঘাত এনেছে, মানে কম্পন অনুভূত যেটা, সেটা বলা হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে ব্যাংককের পরিস্থিতিটা বেশি হয়তো আমি আপনাকে বলতে পারবো। আমরা মিয়ানমারে যেটা আমরা দেখলাম যে অনেক বেশি ক্ষয়ক্ষতি, যেটা আপনিও বলছিলেন যে 10,000-এর উপর সেখানে মানে নিহতের সংখ্যা ছড়িয়ে যেতে পারে। আর ব্যাংককে যেটা হয়েছে যে আপনার বিশেষ করে থাইল্যান্ডের উত্তর দিকে আপনার চিয়াংমাই, চিয়াংরাই এই জায়গাগুলোতে আপনার একটা বড় ধরনের কম্পন অনুভূত হয়েছে। এছাড়া আপনার ব্যাংককে বেশি, যেহেতু আসলে থাইল্যান্ডে আপনার যদি হাই রাইজ বিল্ডিং বলি বা বড় উঁচু বিল্ডিং যেটা আমরা বলবো, সেটা সবচেয়ে বেশি ব্যাংককেই। এবং তবে এখানে ব্যাংককে যেটা শুধুমাত্র একটি নির্মাণাধীন ভবন, আমরা যেটা দেখেছি যে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত চাতুচাক এলাকাতে একটি নির্মাণাধীন ভবন আপনার ধসে পড়েছে, যেটা ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত আপনার 8 জন, সেখান থেকে 8টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে 101 জনের মতো সেখানে নিখোঁজ রয়েছে। আর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আপনার 13 জনকে। তো ধারণা করা হচ্ছে হয়তো নিখোঁজ গতকালকেও সেই ভবনের ভিতর থেকে যারা উদ্ধারকর্মী বলছিল যে তারা ভেতর থেকে আওয়াজ শুনতে পাচ্ছে, আমরা যখন ওখানে গিয়েছিলাম সাংবাদিক হিসেবে। তারপরে কিন্তু আজকে আর তেমন কোনো সেখান থেকে আর কোনো শব্দ শোনা যায়নি। এবং আপনার তো ধারণা করা হচ্ছে যে হয়তো নিহতের সংখ্যা তারা আরো বাড়বে। তবে ব্যাংককের কোলাটারাল ড্যামেজ যদি আমরা বলি, সেটা ওই ভবন ধস ছাড়া বেশ কিছু ভবনে আপনার ফাটল দেখা দিয়েছে। এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে ফ্লাইওভার গুলোতে ফাটল দেখা দিয়েছে। তবে সরকার আজকে সকাল থেকে আবার স্বাভাবিক জীবনযাত্রা নিয়ে এসেছে। নয়ন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো, বাংলাদেশিরা গেলে আসলে দেখা যায় যে ব্যাংককে যারা পর্যটক যারা আছেন তাদের কোনো খবর আপনার কাছে আছে কিনা, এবং চাতুচাক যে বিল্ডিং এর কথা বলছেন এটা কি চাতুচাক মার্কেটের খুব কাছেই কিনা, একটু জানতে চাইছি আপনার কাছে। জি, ওটা চাতুচাক মার্কেটের খুবই কাছে। এটা ওয়ান অফ দা আপনার বিগ টুরিস্ট ডেস্টিনেশন ব্যাংককের মধ্যে। সো সেই দিকটা হয়তো কিছুদিন বন্ধ থাকবে ওই ভবনটা। তবে ব্যাংককে আজকে থেকে সব রকমের শপিং মল যেগুলো পর্যটকদের কাছে জনপ্রিয়, সেগুলো সব খুলে দেওয়া হয়েছে। এখানে আপনার BTS যে স্কাই ট্রেন সেটা চালু করা হয়েছে, এবং আপনার মেট্রো রেল চালু করা হয়েছে, পাতাল রেল যেটা আপনার MRT সেটাও চালু করা হয়েছে। সো আপনার স্বাভাবিক জীবনযাত্রা এখানে শুরু হয়েছে। এবং আপনার যেহেতু এপ্রিলে আবার সংক্রান্ত উৎসব আসছে থাইল্যান্ডে, যেটা ওয়ান অফ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল হেয়ার, মানে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ওয়াটার ফেস্টিভ্যাল ধরা হয়, সেই জন্য কিন্তু এরা প্রস্তুতি নিচ্ছে। সাথে সাথে প্রধানমন্ত্রী নিজেও জানিয়েছে যে উদ্ধার কাজ সেটি যেভাবে চলবে, তেমনি উৎসবের যে প্রস্তুতি সেটাও চলবে। এবং এই দিক থেকে আমি বলবো যে যারা
পর্যটক রয়েছে যাদের ঘুরতে আসছে, বিশেষ করে আমি আজকে খবর পেলাম যারা বাংলাদেশের এসেছে, রাস্তাঘাট একটু ফাঁকা, যেহেতু গতকালকে থাইল্যান্ডের মানুষের জন্য এটা একটা অনেক বড় শখ। তাদের কখনোই ধারণা ছিল না যে থাইল্যান্ডে এই ধরনের কিছু হতে পারে, কিন্তু আপনার সেফ আছে, এখন আমি বলতে পারি যে শতভাগ নিরাপদ রয়েছে। জি, মাঝার নয়ন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে থাইল্যান্ড থেকে ভূমিকম্পের সবশেষ পরিস্থিতি নিয়ে যুক্ত হয়েছেন সহকর্মী মাঝহার নয়ন। দর্শক, সংবাদে নিচ্ছি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিরতি, আর ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। মুন্সিগঞ্জে অটোরিকশা ছিনতাইকালে গণধোলায় নিহত 1, আহত 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ন্যাশনাল পিপলস যুব পার্টির পক্ষ থেকে অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ন্যাশনাল পিপলস যুব পার্টির আহ্বায়ক তারিকুল ইসলাম সুমন। দুপুরে রাজধানীর বীরপুরে ন্যাশনাল পিপলস যুব পার্টির কার্যালয়ে সংগঠনের চেয়ারম্যান শেখ সালাউদ্দিন সালুর নির্দেশে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় তিনি বলেন, দেশে পরিচ্ছন্ন রাজনীতির অভাব উপলব্ধি হচ্ছে, রাজনীতিবিদদের কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে। নিজেদের স্বার্থ ত্যাগ করে প্রতিটি রাজনৈতিক দলকে সুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। সকল রাজনীতিবিদদের এবং বিত্তবানদের প্রতি আমার আহ্বান থাকবে, উদারত আহ্বান থাকবে, আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্বে নিজ নিজ এলাকার অসহায় এবং দুস্থ মানুষদের পাশে দাঁড়ান। রাজধানীর মোহাম্মদপুরে 150 পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বিএনপি। সূচনা কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাবিত আউয়াল ও মোহাম্মদপুর 29 নম্বর ওয়ার্ড কাউন্সিলর লিটন মোহাম্মদ বাবুর পক্ষ থেকে এই উপহার বিতরণ করা হয়। আদাবর থানা 100 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফুল ইসলাম মানিক, শাহ আলম, মোজাম্মেল হোসেন, সোহেল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 9 নম্বর ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। চনপাড়া এলাকায় আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিম সরকার। এতে সভাপতিত্ব করেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী সাউদ। এ সময় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সদস্য সুমন ব্যাপারী, যুবদল নেতা টিপন ব্যাপারী সহ আরও অনেকেই। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভেদরগঞ্জ উপজেলা শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম বাবুল সোয়ালের রুহের মাগফিরাত কামনায় শরীয়তপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শ্রমিক দলের উদ্যোগে এই ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় সংগঠনের সভাপতি লিটন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি এম এ কাইয়ুম চুন্নু মুন্সি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান তালুকদার রতন। নোয়াখালীর সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গরিব, অসহায় ও কর্মহীন 5 শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বেলা 11টার সময় অর্জুনতলা ইউনিয়ন পরিষদের সামনে থেকে ইউপির 9টি ওয়ার্ডে এই ঈদ উপহার তুলে দেন সৈয়দ হারুন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হারুন MJF এর সহধর্মিণী সৈয়দা সাজেদা আক্তার শেলি। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা মাস্টার আব্দুস সাত্তার, ফাউন্ডেশনের আহ্বায়ক মোহাম্মদ জাবের, সদস্য সচিব কাউসার আহমেদ সহ আরও অনেকেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় পাবনা বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢালারচর খানকা শরীফ মাঠে এর আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক মৃধার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পাবনা 2 আসনের সাবেক সংসদ সদস্য AKM সেলিম রেজা হাবিব। উপস্থিত ছিলেন জেলা বিএনপির মহিলা দলের সদস্য শেফালি খাতুন। গাজীপুরের শ্রীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে 4 নম্বর বিএনপি নেতা আনোয়ার হোসেনের উদ্যোগে হতদরিদ্র 4 শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সকালে পৌরসভার ছাপিলাপাড়ায় এই ঈদ উপহার বিতরণ করা হয়। কেওড়া খাদিজাতুল কুবরা মহিলা ফাজিল মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ
আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা রুহুল আমিন সহ আরও অনেকেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গাজীপুরের টঙ্গীতে 2000 অসহায় ছিন্নমূল সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিবউদ্দিন সরকার পাপ্পুর উদ্যোগে টঙ্গী চেরাগালী এলাকায় নিজ বাড়িতে এই কার্যক্রম পরিচালিত হয়। এসব মহানগর যুবদলের আহ্বায়ক সাজিদুল ইসলাম, রাকিন উদ্দিন সরকার সহ অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাজের অসহায় ব্যক্তিদের মুখে হাসি ফোটাতে কেরানীগঞ্জের উত্তর বাহেরচর এলাকায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। নাগরিক উন্নয়ন সংঘের উদ্যোগে এর আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা হাজী খোরশেদ আলম, ভাকুরতা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি কিয়ামউদ্দিন, তারানগর ইউনিয়ন জিয়া পরিষদের সভাপতি জহিরুল ইসলাম ও নাগরিক উন্নয়ন সংঘের সভাপতি নাজমুল আলম, সাধারণ সম্পাদক নাজমুল আবেদিন সহ আরও অনেকেই। কুড়িগ্রামে ভুরুঙ্গামারীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। উপজেলার পাথরডুবি ইউনিয়ন শাখার যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামানের মৃত্যুতে তার পরিবারকে এই সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা এর আগে নুরুজ্জামানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পিছিয়ে পড়া নারীর অর্থনৈতিক উন্নয়ন ও আটলান্টিক সিটির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গ্রিন গ্রোথ নামের একটি পাইলট প্রকল্প চালু করেছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি সরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অর্থনৈতিক উন্নয়ন পলিসি নিয়ে এই প্রকল্পটি চালু করা হয়েছে। প্রকল্পের কর্ণধাররা বলেন, মানুষের জীবনমান পরিবর্তনই এই প্রকল্পের মূল লক্ষ্য। বাতেন বিপ্লবের রিপোর্টে বিস্তারিত। একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দিবে সচ্ছলতা। জিয়াউর রহমান ফাউন্ডেশনের এই স্লোগানটিকে প্রতিপাদ্য করা হয়েছে গ্রিন গ্রোথ নামের এই পাইলট প্রকল্পে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নিউ জার্সি ইকোনমিক ডেভেলপমেন্ট অথরিটির অর্থায়নে এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির তত্ত্বাবধানে নিউ জার্সির আটলান্টিক সিটিতে 2 বছরের জন্য পাইলট প্রকল্পটি পরিচালিত হবে। এ উপলক্ষে সাউথ জার্সির বাংলাদেশ অ্যাসোসিয়েশন ভবনে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রকল্প কার্যক্রম তুলে ধরা হয়। কার্যক্রম উদ্বোধন করছি। অনুষ্ঠানে বিএএস যে প্রেসিডেন্ট জহিরুল ইসলাম বাবুল বলেন, পিছিয়ে পড়া নারীর অর্থনৈতিক উন্নয়ন ও আটলান্টিক সিটির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই প্রকল্পটির মূল লক্ষ্য। বিএএস এর তত্ত্বাবধানে প্রজেক্ট গ্রিন গ্রোথ একটি পাইলট প্রকল্প। এর উদ্দেশ্য পিছিয়ে পড়ার নারীর অর্থনৈতিক উন্নয়ন ও আটলান্টিক সিটির খাদ্য নিরাপত্তা। গ্রিন গ্রোথ প্রকল্পের নেপথ্যের ইতিহাস তুলে ধরে সংগঠনের রাইটার ও প্রজেক্ট ইনিশিয়েটর আশিক ইসলাম বলেন, মানুষের জীবনমান পরিবর্তন এই প্রকল্পের মূল উদ্দেশ্য। সারা বাংলাদেশে তারেক রহমান একটি উদ্যোগ একটি চেষ্টায় এই স্লোগান নিয়ে গ্রামীণ অর্থনীতির উপরে কাজ করেছেন। আমি ওনার সাথে ছিলাম বলে আমি সেই আলোকে আমাদের প্রেসিডেন্টের সাথে কথা বলি এবং সেটার বাস্তবতাই আমরা প্রায় 37 পেজের আমাদের প্রজেক্ট জমা দেই। এর আগে আটলান্টিক সিটি মেয়র মার্টি স্মল সিনিয়র ফিতা কেটে প্রকল্পের গাড়ির উদ্বোধন করেন। জানান, সমাজের তৃণমূল মানুষের কথা চিন্তা করে ডিজাইন করা হলেও সর্বস্তরের মানুষের মাধ্যমে উপকৃত হবেন। This is just another step in the relationship between the city and the state of New Jersey. This money is coming from the New Jersey EDA, which is the Economic Development. পিছিয়ে পড়া মানুষের কাছে প্রয়োজনে নিজস্ব ট্রান্সপোর্টে বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দেওয়া হবে বলেও জানান সংশ্লিষ্টরা। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন। সিডনির প্যারামাটায় অস্ট্রাল ইনস্টিটিউটের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এই আয়োজনে বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হন। এতে অংশগ্রহণ করেছিলেন একাডেমিক ডিরেক্টর হাফিজ উদ্দিন, প্রতিষ্ঠানটির সিইও অঙ্কিতা, ডিরেক্টর শাহাদাত হোসেন, মার্কেটিং ম্যানেজার সাইমুম বিন শামস। এছাড়াও আরও উপস্থিত ছিলেন লেইং অ্যান্ড সিমন্স লেকাম্বার ডিরেক্টর সাইফুল শরীফ রনি। এবার খেলার খবর ফুটবল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার কাছে 4-1 গোলে হারের পর কোচ দরিফাল জুনিয়রকে বরখাস্ত করেছে ব্রাজিলের ফুটবল অ্যাসোসিয়েশন।
2024 সালের জানুয়ারি থেকে ব্রাজিল দলের দায়িত্বে ছিলেন 62 বছর বয়সী এই কোচ দরিভাল। তার অধীনে 16টি ম্যাচের মধ্যে 7টিতে জয়, 6টিতে ড্র এবং 3টিতে হেরেছে ব্রাজিল। এদিকে দরিভালের বিদায়ের পর প্রশ্ন উঠেছে কে হচ্ছেন ব্রাজিলের নতুন কোচ। দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে আল হিলাল কোচ জর্জ জেসুস ব্রাজিলের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে ব্রাজিল এখনও আনচেলত্তির সঙ্গে আলোচনা করতে চায়। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেবে দর্শক আরও একবার। ডক্টর ইউনূসকে ডক্টরেট ডিগ্রি দিল পিকিং বিশ্ববিদ্যালয়। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত নতুন বাংলাদেশ করার আহ্বান প্রধান উপদেষ্টা। পরিবারের সাথে ঈদ করতে আজও বাড়ি ফিরছে রাজধানীবাসী। ট্রেনে নেই শিডিউল বিপর্যয়, যানজট মুক্ত সড়ক। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। রাজধানী নিরাপত্তায় কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। এবং ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে 1000-এর বেশি মানুষের মৃত্যু, আহত কয়েক হাজার, বাড়তে পারে প্রাণহানি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।